আচ্ছা, আমাদের চারপাশে যে এত রকমের জীবন্ত জিনিস, গাছপালা, পশু পাখি, এমনকি আমরা নিজেরা কখনো কি ভেবে দেখেছেন এই সব কিছুর মূলে ঠিক কি আছে? আজকের এই আলোচনায় আমরা অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমকে ভিত্তি করে ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আমরা জানব কি করে একটা প্রায় অদৃশ্য কণা থেকে একটা আস্ত জীবন্ত শরীর গড়ে ওঠে। চলুন প্রাণের এই মূল গঠনের জগতে এক পা বাড়ানো যাক। আজকের আলোচনাটাকে আমরা মোট 4টে ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে আমরা কোষের একদম বেসিক ধারণাটা বুঝব। তারপর দেখব কোষের দুটো প্রধান ধরন কি কি। এরপরে উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা জানব। আর একদম শেষে দেখব কি করে এই কোষগুলো ধাপে ধাপে জুড়ে গিয়ে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি করে। তো আমাদের আলোচনার প্রথম ধাপ জীবনের মূল একক মানে কোষ। একবার ভাবুন তো, একটা বিশাল বটগাছ হোক বা একটা ছোট্ট পিঁপড়ে, সব কিছু শুরু কিন্তু এই অতি ক্ষুদ্র একটা জিনিস থেকেই। ব্যাপারটা ঠিক এরকম। একটা বাড়ি যেমন হাজার হাজার ইট একটার ওপর একটা সাজিয়ে তৈরি হয়, ঠিক সেভাবেই যে কোনো জীবের শরীরও তৈরি হয় অসংখ্য কোষ দিয়ে। তাই খুব সহজেই বলতেই পারি, কোষ হল জীবদেহের সেই ইট। তাহলে এই কোষ জিনিসটা আসলে কি? দেখুন, কোষ হল জীবদেহের সবচেয়ে ছোট গঠনগত আর কার্যগত একক। এর মানে কি? মানে হল কোষ শুধু শরীরকে একটা আকারই দেয় না, বরং বেঁচে থাকার জন্য যা যা কাজ দরকার, ধরুন শ্বাস নেওয়া, খাবার থেকে শক্তি তৈরি করা বা বর্জ্য পদার্থ বের করে দেওয়া, এই সব কিছুই কিন্তু এই কোষের ভেতরেই ঘটতে থাকে। এই কোষ আবিষ্কারের গল্পটাও কিন্তু বেশ মজার। ১৬৬৫ সাল রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী প্রথম একটা সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে গাছে ছালের একটা পাতলা অংশ দেখছিলেন। উনি সেখানে মৌচাকের মতো ছোট ছোট কুঠুরি দেখতে পান, আর সেগুলোর নাম দেন সেল। যদিও তিনি যা দেখেছিলেন সেগুলো ছিল মৃত কোষ। এর ঠিক কিছুদিন পরে ১৬৭৪ সালে অ্যান্টনি ফন লিউয়েনহুক প্রথম জীবন্ত কোষ যেমন ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, কোষ তো এত ছোট যে খালি চোখে দেখাই যায় না, তাহলে বিজ্ঞানীরা এর খোঁজ পেলেন কিভাবে? উত্তরটা খুব সহজ, অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে। এই একটা যন্ত্রই যেন আমাদের চোখের সামনে প্রাণীর এক নতুন জগৎ খুলে দিয়েছে। আর এই অণুবীক্ষণ যন্ত্র কিন্তু সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে। একেবারে প্রথম দিকের সরল অণুবীক্ষণ যন্ত্র একটা জিনিসকে বড়জোর ১৫ থেকে ২০ গুণ বড় করে দেখাতে পারত। তারপর এলো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, যা দিয়ে প্রায় ৪,০০০ গুণ বড় ছবি দেখা সম্ভব হলো। আর এখন তো আমাদের কাছে ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে, যা দিয়ে একটা জিনিসকে ৩,০০,০০০ গুণেরও বেশি বড় করে দেখা যায়, ভাবা যায়। এর সাহায্যে বিজ্ঞানীরা ভাইরাস বা কোষের ভেতরের আরও সূক্ষ্ম জিনিস দেখতে পান। কোষের মূল ধারণা তো পাওয়া গেল। এবার চলুন কোষের ভেতরের জগতে আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা এখন কোষের দুটো একেবারে আলাদা জগৎ সম্পর্কে জানব। একটা হলো প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক। আচ্ছা, সব কোষই কি একরকম হয়? উত্তরটা হলো একদমই না। প্রকৃতিতে মূলত ২ ধরনের কোষের নকশা বা ব্লুপ্রিন্ট পাওয়া যায়। চলুন এই দুটো জগতের মধ্যে আসল তফাৎটা কোথায় সেটা একটু দেখে নেওয়া যাক। এই পার্থক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রোক্যারিওটিক কোষ মানে আদি কোষ, এদের কোনো পর্দা দিয়ে ঘেরা গোছানো নিউক্লিয়াস থাকে না। এদের ভেতরের অঙ্গাণুগুলোও সেভাবে পর্দা দিয়ে ঢাকা থাকে না, যেমন ব্যাকটেরিয়ার কোষ। আর অন্যদিকে আছে ইউক্যারিওটিক বা আদর্শ কোষ, যাদের একটা সুন্দর সুগঠিত নিউক্লিয়াস আছে, আর মাইটোকন্ড্রিয়ার মতো জরুরি অঙ্গাণুগুলোও পর্দা দিয়ে ঘেরা থাকে। সমস্ত উন্নত উদ্ভিদ আর প্রাণীর শরীর কিন্তু এই ইউক্যারিওটিক কোষ দিয়েই তৈরি। তো আমরা ইউক্যারিওটিক কোষ সম্পর্কে তো জানলাম। এবার এরও যে দুটো প্রধান ভাগ আছে, অর্থাৎ উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, চলুন সেগুলোর মধ্যে পার্থক্যটা একটু ভালো করে দেখে নিই। যদিও উদ্ভিদ আর প্রাণী দু ধরনের কোষই বেশ উন্নত বা ইউক্যারিওটিক, কিন্তু তাদের জীবনযাপন তো একেবারে আলাদা, তাই না? আর সেই কারণে তাদের কাজের ওপর ভিত্তি করে কোষের গঠনেও কিছু জরুরি পার্থক্য তৈরি হয়েছে। এই পার্থক্যগুলোই ওদের নিজ নিজ পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। সবচেয়ে চোখে পড়ার মতো পার্থক্য হল উদ্ভিদ কোষের বাইরে একটা শক্ত দেয়াল থাকে, যাকে বলে কোষ প্রাচীর। এটা প্রাণী কোষে একদমই থাকে না।
এছাড়াও উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে যা ওদের খাবার তৈরি করতে সাহায্য করে, আর একটা বেশ বড়সড় কোষগহ্বরও থাকে। অন্যদিকে প্রাণীকোষে সেন্ট্রোজোম বলে একটা অঙ্গাণু থাকে যা কোষ বিভাজনের সময় খুব কাজে লাগে, কিন্তু এটা আবার উদ্ভিদ কোষে সাধারণত পাওয়া যায় না। তবে এত অমিল থাকলেও একটা জিনিস কিন্তু দুজনের ক্ষেত্রেই বস, সেটা হলো নিউক্লিয়াস। একে বলা হয় কোষের মস্তিষ্ক, কারণ কোষের কখন কি করতে হবে, কিভাবে বাড়বে, কখন ভাগ হবে, এই সমস্ত কার্যকর্মের নির্দেশ কিন্তু এই নিউক্লিয়াসই দেয়। এইবার আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব কি করে ওই একটা ছোট্ট কোষ থেকে ধাপে ধাপে একটা আস্ত জীবদেহ তৈরি হয়ে যায়। জীবনের এই সংগঠনটা কিন্তু সত্যিই অসাধারণ। দেখুন, এই পুরো ব্যাপারটা কিন্তু কয়েকটা ধাপে হয়। এর একদম শুরুতে রয়েছে কোষ। যখন অনেকগুলো একই রকম কোষ একসাথে মিলে একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাকে আমরা বলি কলা বা টিস্যু। আবার কয়েক ধরনের কলা একসাথে মিলে তৈরি করে একটা অঙ্গ, যেমন আমাদের পাকস্থলী বা হৃৎপিণ্ড। এরপর কয়েকটি অঙ্গ মিলেমিশে তৈরি করে একটা তন্ত্র, যেমন পরিপাকতন্ত্র। আর এই সব তন্ত্র মিলেই ফাইনালি গড়ে ওঠে একটা পূর্ণাঙ্গ জীবদেহ। তো এই যে কলা বা টিস্যুর কথা বললাম, এটা আসলে কি? কলা হলো একই রকম দেখতে, একই জায়গা থেকে তৈরি হওয়া এমন একগুচ্ছ কোষের দল, যারা একসঙ্গে একটা নির্দিষ্ট কাজ করে। ব্যাপারটা অনেকটা একটা টিমের মতো, যেখানে সবাই মিলে একটাই লক্ষ্য পূরণ করে। উদ্ভিদের শরীরে প্রধানত দুই ধরনের কলা দেখতে পাওয়া যায়। একটা হলো ভাজক কলা, যার কোষগুলো সারা জীবন ধরে ভাগ হতে পারে আর গাছকে বাড়তে সাহায্য করে। আর দ্বিতীয়টা হলো স্থায়ী কলা, যা উদ্ভিদকে শক্তপোক্ত করে, খাবার জমিয়ে রাখে আর জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে জল আর খাবার সারা শরীরে পৌঁছে দেয়। ঠিক একইভাবে প্রাণীদেহেও মূলত 4 ধরনের কলা আছে। আবরণী কলা, যা আমাদের ত্বক বা বিভিন্ন অঙ্গের বাইরের আস্তরণ তৈরি করে। যোগ কলা, যা শরীরের বিভিন্ন অংশকে জুড়ে রাখে, যেমন রক্ত বা হাড়। পেশী কলা, যা আমাদের নড়াচড়া করতে সাহায্য করে। আর আছে স্নায়ু কলা, যা সারা শরীরে খবর বা সংকেত বয়ে নিয়ে যায়। তাহলে ভাবুন, একটা প্রায় অদৃশ্য কোষ থেকে যাত্রা শুরু করে একটা এত বড় আর জটিল জীবদেহ। জীবন সত্যি একটা অসাধারণ আর সুশৃঙ্খল শিল্পকর্ম। পুরো প্রক্রিয়াটাই যেন প্রকৃতির এক নিখুঁত পরিকল্পনা। শেষবার ভাবুন তো, ওই ছোট্ট একটা কোষের মধ্যেই গোটা একটা জীবকে তৈরি করার সমস্ত তথ্য আর নকশাটা ভরা থাকে। জীবনের এই স্থাপত্য কি সত্যিই আমাদের অবাক করে দেওয়ার মতো নয়?